অ্যাক্সিডেন্টটা আসলে ওটা কাজের ক্ষেত্রে হয়ে গেছে। আমার বাইরে কাজ করতাম, ওইখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই। বর্তমান যে অবস্থা, আমি বেঁচে থাকার জায়গাটা বাদ দিয়ে তো মানবাধিকার তো বিলাসিতা। ভিআইপি লাউঞ্জ ওটা ভিআইপিদের জন্যই, ওটা যারা কাজ করতে যায় বা আসে তাদের ওই ভিআইপি লাউঞ্জ কতটুকু কাজে আসে ওটা আমার জানা নেই। আমরা আজ একজন সৌদি প্রবাসীর সাথে কথা বলবো। আপনার হাতটা একটু দেখি প্লিজ। এই হচ্ছে হাতের অবস্থা। আপনার নামটা বলবেন, কি নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল মমিন। আমার বাড়ি শেরপুর জেলা, নালিতাবাড়ি থানা। তো আমি সৌদিতে গেছিলাম প্রায় 2 বছর আগে। যাওয়ার পরে দালাল যেভাবে বলছিল যে কোম্পানির কাজ দিবে, তো আসলে কোম্পানির কাজ দেয়ই নাই। আমাকে বৈধভাবে থাকার কোনো সুযোগই দেয় নাই। মানে আকামার যে টাকাটা আমি পুরোটাই দিছি, কিন্তু উনি আমাকে আকামা বানায় দেয় নাই। আপনি 2 বছর আগে গেছেন, বিএমইটি কার্ড ছিল আপনার? জি, বিএমইটি কার্ড আছে। বিএমইটি কার্ড যদি থাকে তাহলে আপনি জানেন আপনি তো বৈধভাবে গেছেন, আপনি অবৈধভাবে না, বৈধভাবে গেছেন। আপনার ইন্স্যুরেন্স থাকার কথা। আপনার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো এখানে হাতে? অ্যাক্সিডেন্টটা আসলে ওটা কাজের ক্ষেত্রে হয়ে গেছে। আমার বাইরে কাজ করতাম, ওইখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই, না থাকার কারণে ওই এইভাবে কাজ করতে বাধ্য আর কি। তো দালাল যেভাবে নিছিল কাজের কথা বলছে, ওইভাবে কাজ দেয় না দেওয়ার কারণে আমরা বাধ্য হইয়া, যেমন ঋণ আছে, বাড়িতে টাকা পয়সা দিতে হয়, এর জন্য আমরা বাধ্য হয়ে বাইরে কাজ করতাম। আর বাইরে পর্যাপ্ত পরিমাণে সেফটি না থাকার কারণে আমাদের এই অবস্থা আর কি। আচ্ছা, এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে ওখানে আপনার ট্রিটমেন্টগুলো কিভাবে করছেন? ওইখানে ট্রিটমেন্ট আসলেও ওই ট্রিটমেন্ট এরকম হয় না, হয় যারা বৈধভাবে থাকে, কোম্পানিতে থাকে, ওদের কিছুটা ট্রিটমেন্ট হয়। আর আমাদের মতো লোকের কোনো ট্রিটমেন্ট হয় না। এটা জাস্ট আমি 5টা হাসপাতালে ঘুরছি, কোনো জায়গায় ধরেও নাই, দেখেও নাই। অবশেষে মানে নিজে নিজে ইন্ডিয়ার একটা ডাক্তার, মানে নিজে নিজে আপনি হসপিটাল ট্রিটমেন্ট নেওয়ার জন্য ঘুরছি, কিন্তু ওনারা কোনো সহযোগিতা করে নাই। পরে ইন্ডিয়ার একটা ডাক্তার, উনি একটা হসপিটালে থাকতো, তো আমার এক বন্ধুর মাধ্যমে খোঁজ পাইছি উনার। পরে ওনাকে পরে অনেক অনুরোধ করার পরে উনি পরে এটা 3200 রিয়ালে পরে আমাকে এটা সেলাই করে দিছে আর কি। বিশাল 3200 রিয়ালে সেলাই করে দিছে। পরে আমি আর কি নিজের টাকা কিছু ওষুধপত্র খাইছি, এখন আমার এই অবস্থায় আছে আর কি। আচ্ছা, দেশে আসলেন কবে? দেশে আসছে আমি 30 তারিখে। জেলে ছিলেন কেন? জেলে ছিলাম বৈধ কার্ড না থাকার কারণে, পুলিশ ধরে নিয়ে গেছিল। আচ্ছা, বৈধভাবে না থাকার কারণে পরে জেলের মাধ্যমে আসছি। কয় তারিখে আসলেন দেশে? 30 তারিখে আসছি, আগস্টের 30 তারিখে। জি, 30 তারিখে আসা পরে যে ব্রাক সেন্টার, এখানে আমি আশ্রয় নিছি। এরা আমাকে চিকিৎসার ব্যবস্থা করছে। এখন 2 দিন যাবত আমি এখানে আছি আর কি। আচ্ছা, আমরা আপনার ব্যাপারটা নিয়ে আমি একটু রায়হান ভাইয়ের সাথে কথা বলবো। রায়হান ভাই, আপনার এখানে 2 জন আছেন যে ব্রাক মাইগ্রেশন সেন্টারে, যারা হচ্ছে এই প্রবাসীদের নিয়ে কাজ করেন। আচ্ছা, আপনি বলেন তো, এই যে উনি একজন প্রবাসী সৌদি থেকে আসলেন, এটি আসলে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা হচ্ছে আমাদের তো মন্ত্রণালয় থেকে একটাই আছে, যারা বিএমইটি কার্ড নিয়ে যায় তাদের ইন্স্যুরেন্স সুবিধা থাকে। ইনি আসলে ইন্স্যুরেন্স সুবিধা পায় না, কেন পায় নাই, বা এখানে সরকারের কোনো আপনার হচ্ছে ল্যাকিংস আছে কিনা? আসলে ওনার বিএমইটি থেকে থাকলে তো অবশ্যই ওনাকে সঠিক প্রক্রিয়া আবেদন করতে হবে, তারপর ইন্স্যুরেন্স সুবিধা অবশ্যই তার পাওয়ার কথা। এবং বাই ডিফল্ট সে যেহেতু এটা কি ওনাকে আবেদন করবে? উনি তো অসুস্থ, উনি আবার আবেদন করবে কিভাবে? না, এখন সঠিক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। আর ওনার যেহেতু অসুস্থ মানুষ, সে বিমার আওতা অবশ্যই আসার কথা। এবং তার চেয়ে বড় বিষয় হলো স্টেট অ্যাকাউন্টেবিলিটি। আমার রাষ্ট্রের একজন নাগরিক হাত ভাঙা অবস্থায়, কর্মক্ষেত্রে অ্যাক্সিডেন্ট সিচুয়েশনে পড়ার অবস্থায় তার জন্য কোন কাঠামোতে কোন ব্যবস্থা নেওয়া হবে রাষ্ট্রের, এবং কোন প্রক্রিয়াতে তার ট্রিটমেন্টটা হবে, তাকে কোনো অন্য রাষ্ট্র চাইলে তাকে জেলে নিতে পারবে কি পারবে না, ওই মুহূর্তে তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা কী হবে, সেই দিকটা নিয়ে আসলে কথা বলা উচিত। বিমা পাওয়া না পাওয়া ইজ নট আ বিগ ফ্যাক্টর। আচ্ছা, ফ্যাক্ট হলো স্টেট অ্যাকাউন্টেবিলিটি। তার ওই সময়তে আমার দেশের নাগরিককে আরেকটা দেশে এখানে কি পররাষ্ট্র চুক্তি নীতি কাজ করেছে, কি শ্রমনীতি কাজ করেছে, ওই দেশের সাথে বাইলেটারাল সম্পর্ক কি, আমার দেশের নাগরিককে আপনি দেখে থাকবেন এমন অনেক কি প্রতিদিন যাদের ভিসা আছে, বৈধ স্টে করার অনুমতি আছে, ওনারা সম্ভবত ভিসা আছে যতটুকু আমি জানি। তো থাকা অবস্থাতেই মানে আমার দূতাবাসকে অবহিত না করে প্রতিদিন এভাবে জেলে পাঠানো মানুষজনকে অসুস্থ অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায় আমরা পাই প্রতিদিন। এমন আমরা তো 2 দিন আগে হচ্ছে একজন ওমান প্রবাসী, মানে তাকে মানে মানসিক ভারসাম্যহীন অবস্থায়, তো জেলের মধ্যে তারা কি পরিমাণ অত্যাচারের শিকার হয় বা কোন সিচুয়েশন শিকার হয়, এসে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। খালি পায়ে দেখবেন আপনারা, খালি পায়ে ফেরত আসে, যাওয়ার ভাড়াটুকু তাদের পকেটে থাকে না। আসলে এই জায়গায় আচ্ছা, এখানে 2টা বিষয়। একটা হচ্ছে আপনার প্রবাসীদের যে একটা অধিকার, মানবাধিকার,
এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক একটা শ্রম আইন আছে, শ্রম আইনের একটা এখানে তাদের শ্রম অধিকার একটা বিষয় আছে। আপনার কাছে কি মনে হয় না যে এখানে মানে তারা একজন প্রবাসী যারা এরকম ভিকটিম আছে এরা মানে দুইটা জায়গা থেকে বঞ্চিত হচ্ছে, যে মানব অধিকার বা শ্রম অধিকার দুটো জায়গা থেকে? এমন সিচুয়েশন, মানব অধিকার তো বিলাসিতা, বর্তমান যে অবস্থা, আমি বেঁচে থাকার জায়গাটা বাদ দিয়ে তো মানব অধিকার তো বিলাসিতা। এখন আমার হাত ভেঙে গেছে কর্মস্থলে, ঠিক ওই অসুস্থ অবস্থায় পুলিশ আমাকে ধরে জেলের মধ্যে নিয়ে যাবে, এটা তো মনে হয় আমি কোনো 1800 শতকের কথা বলতেছি, যখন ওয়ার্ল্ড ওয়ার চলতেছিল এমন একটা সিচুয়েশন মনে হচ্ছে। আচ্ছা 21 শতকে তো এমন হওয়ার কথা না, এই মানবিক সময় এমন হওয়ার কথা না। কোনো একটা রাষ্ট্র আমার দেশে বৈধ নাগরিককে, বৈধ ইমিগ্রেন্টকে ধরে হাত ভাঙা জেলে পাঠিয়ে দিবে, এটা হতে পারে না। আসলে এখানে কথা বলা উচিত। এক্ষেত্রে আপনারা মাইগ্রেশনে যারা কাজ করছেন, আমরা চাই রাষ্ট্রের একটা নির্দিষ্ট শক্ত কাঠামো হোক, যে কাঠামোর মাধ্যমে এই রাষ্ট্রে আসলে এই আমাদের কোন অবস্থায় কতটুকু রাইটস ভায়োলেশন করা যাবে না। রাষ্ট্র তো অনেক কিছু করছে প্রবাসীদের জন্য। আপনার এই এয়ারপোর্টের প্রবাসীদেরকে আপনার হচ্ছে ভিআইপি প্রোটোকল দেওয়ার জন্য বিশাল একটা ব্যবস্থা নিয়েছে। কোথায় আপনার এখানে ভিআইপি লাউঞ্জ করছে। রাষ্ট্র আর কি করতে পারে? ভিআইপি লাউঞ্জ হলো যখন রাষ্ট্রের কেউ যাবে অন্য দেশে, যাওয়ার সময় সবাই স্বাবলম্বী থাকে, তো ভিআইপি লাউঞ্জ এটা বিলাসী। আচ্ছা আমরা ভিআইপি লাউঞ্জের ব্যাপারে একটু শুনি। আপনি তো মানে একদম ভিকটিম, তাই না? উনি আপনার তো সহযোগিতা প্রয়োজন। তো আপনি এয়ারপোর্টে কতটুকু ভিআইপি লাউঞ্জ পেলেন? আপনি তো 2 দিন আগে আসলেন। ভিআইপি লাউঞ্জ ওটা ভিআইপিদের জন্যই, ওটা যারা কাজ করতে যায় বা আসে তাদের ওই ভিআইপি লাউঞ্জ কতটুকু কাজে আসে ওটা আমার জানা নেই। মানে আপনি এর আগে কখনো দেশের বাইরে থেকে বাংলাদেশ আসছিলেন কিনা? জি না, আমি একবার গেছি, একবারই আসছেন। তো ওই লাউঞ্জ আমার কোনো, আপনি যাওয়ার সময় 2 বছর আগে যখন বাংলাদেশ থেকে গেছিলেন তখন একটা বাংলাদেশ ছিল, 2 বছর পর যখন আবার যখন আসলেন তখন নতুন বাংলাদেশ। এই 2 বাংলাদেশের মধ্যে এয়ারপোর্টে আপনি যাওয়ার সময় আসার সময় কোনো পার্থক্য পাইছেন কিনা? পার্থক্য, হ্যাঁ, উন্নত হয়েছে দেশ, কিন্তু সেবার ক্ষেত্রে কোনো পার্থক্য? সেবার ক্ষেত্রে বলতে আসার পরে বাংলাদেশে আর কি আগের চাইতে হয়তো একটু দ্রুত কাজ হয়, তো এটা জানি আগের চাইতে সেবার মান উন্নত হয়েছে। কিন্তু ওই ভিআইপি লাউঞ্জ দিয়া ওই যারা কাজ করতে যায় আসে ওদের আসলে ততটা মূল্যায়ন প্রয়োজন পড়ে না, কারণ আসার পরে যত দ্রুত সম্ভব ওরা সবকিছু কাজ শেষ করে ওই বাড়িতে চলে যাওয়ার চেষ্টা করে। তো ভিআইপি লাউঞ্জের বদলে ওদেরকে কিভাবে মানে সব দিক দিয়ে সহজ। আপনি ব্রাকের সুবিধা মানে ব্রাকে কিভাবে আসলেন? এখানে ব্রাকে আসছি আমি প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কে, ওইখানে আমার এই দুর্ঘটনার ব্যাপারটা বর্ণনা করছি। পরে ওনারা বলছে যে হ্যাঁ আমরা একটা সহযোগিতা পাবেন, তো ব্রাক সেন্টারে গেলে তখন ওনারা আমাকে দিবে আর কি, সহযোগিতা দিবে। আচ্ছা, পরে ওইখান থেকে আমি এখানে আসছি। আপনি সরকারের কাছে ইন্স্যুরেন্সের ব্যাপারে বা হচ্ছে সরকারের কাছে কোনো সহযোগিতা আবেদন করেছিলেন? সহযোগিতা এই ব্যাপারে আমি এখনো মানে জানি না আর কি। আচ্ছা এখানে আবার একটু রায়হান ভাইয়ের কাছে আসেন। ভাই, এই যে একজন প্রবাসী যাচ্ছে, সে আসলে কতটুকু সুবিধা পাবে, তার যে রাইট, তার ইন্স্যুরেন্স আছে কিনা, এই ব্যাপারগুলো সে নিজেই জানে না। সে জানেই না তার ইন্স্যুরেন্স আছে কিনা। আমাদের এই সিস্টেম দাঁড় করানো উচিত, এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার থাকা উচিত যে আমি আসলে বিপদে পড়লে কি করতে পারবো, আর ইন্স্যুরেন্সটা কখন কভারেজ হবে। ওকে জিজ্ঞেস করলে উনি জানেন ইন্স্যুরেন্স আছে, উনি জানেন সেটা উনি পাবে। এবং আরো একটা বিষয় হচ্ছে, আপনি যেহেতু দীর্ঘদিন কাজ করছেন, যে আমাদের যারা যাচ্ছেন এরা কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কি কাজে যাচ্ছে, অসুবিধা হলে কি করবে, এগুলো আপনার কাছে কি মনে হয় এরা কি আসলে জানে? না, মিডল ইস্টে যারা যায় এরা জানে না। মিডলম্যান যারা থাকে তারা যা বলে অতটুকু শুনে। যেমন বলতেছে দেখেন দালাল আমাকে বলছে কাজ দিবে না কি দিবে, উনি একবার পেপারটা চেক করে দেখেন আসলে পেপারে কি লেখা আছে, আমি কি ট্রেনিং নিলাম, আমার কি দক্ষতা আছে যে বিদেশ যাবো। এখানে অবশ্যই দক্ষতা নিয়ে বিদেশ যাওয়া উচিত। এই ক্ষেত্রে আপনার ফিল্টারিং এর ক্ষেত্রে ধরেন সরকার চাইলে কি আপনি ফিল্টারিং করতে পারে না যে আমাদের দেশে একজন নাগরিক যাচ্ছে সে কতটুকু স্কিল? অবশ্যই পারে, কিন্তু সেই জায়গাটা আপনার যেখানে আমার দেশের একটা মানুষ, একটা নারী আমার দেশের প্রেগনেন্ট অবস্থায় জেলে চলে গেল, তার বাচ্চা জেলেই ভূমিষ্ঠ হলো, এমন ঘটনা তো প্রতিদিনের। একটা নারী ধর্ষণের শিকার হলো, মালিকের মাধ্যমে সে জেলে চলে গেল চুরির অপবাদ নিয়ে, এবং তার সেই ধর্ষণের শিকার হওয়ার কারণে তার গর্ভে যে সন্তান আসলো, সন্তানটা জেলের মধ্যে ভূমিষ্ঠ হলো। তার মানে এখানে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আপনার হচ্ছে যদি বলি প্রবাসীদের দিকে কাজের ক্ষেত্রে মানে কাজের ইয়েগুলো কি আপনি কি মনে করবেন? মানে খুব কম হচ্ছে। এই যে বললাম, এর চেয়ে ভয়ানক তার কিছু হয় না। আমার রাষ্ট্রের কাছে সে কাঠামোই নাই যে কাঠামোর সে জানতে পারবে এমন ভিকটিম কতজন হলো, এমন ভাবে কতজন ফেরত আসছে, তাদের কি প্রবলেম ছিল। এর আগের বছর ৯৭,০০০, গতবার ৮৭,০০০ বা ৮০,০০০ সামথিং। তো এই ৮০,০০০ মানুষ কেন রিপোর্টিং হলো, কেন ফেরত আসলো, প্রত্যেকের কেস স্টাডি দরকার আমার রাষ্ট্রে সে কাঠামো নেই। আমরা চাই সে কাঠামো অন্তত মানে ডাটাটা থাকুক,
আমি কাজ করি নাকি, ডাটাই নাই আমার কাছে, কাজ তো বিলাস। ধন্যবাদ রায়হান ভাই আপনাকে। আমরা চাই আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরও অ্যাক্টিভলি কাজ করুক, আমাদের এই ধরনের প্রবাসী যারা আছেন তারা অন্তত আপনার হচ্ছে দক্ষ হয়ে যাক, এবং হচ্ছে তাদের বিদেশে যাওয়ার পরে কোনো ধরনের সমস্যা হলে তারা যেন নাগরিক হিসেবে সরকারের কাছে আপনার হচ্ছে একটা সাহায্যের জন্য তারা যেতে পারে। অন্তত এতটুকুই আমাদের প্রবাসীদের পক্ষ থেকে সরকারের কাছে দাবি থাকবে। ধন্যবাদ আপনাকে। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।